চমকে গেলাম সেদিন একটি ইংরেজি দৈনিকের পাতা উল্টাতে উল্টাতে। হঠাৎ একটা হেডলাইন আমার চোখে পড়ল। ইট ওয়াজ মাই হাজব্যান্ড হু মেড মি প্রমিস নেভার টু গিভ আপ মাই স্টাডিজ। অনেকে হয়তো নোটিস করেননি এই গল্পটা, অনেকে হয়তো পাতা উল্টে অন্য গল্পে চলে গেছে, কিন্তু আমাকে খুব নাড়া দিয়েছিল এই ঘটনাটা। ভাবুন, একটি ৭৮ বছর বয়সের মহিলা এইচএস পাশ করে শিবনাথ শাস্ত্রী কলেজে বিএ পড়ার জন্য ভর্তি হলেন। কি চমকে গেলেন? আশ্চর্য লাগছে না যে শুধু একটা প্রমিসের জোরে এত দীর্ঘ পথ চললেন এই মহিলা এবং ক্লান্ত হলেন না? ইচ্ছে করছে না বকুল দেবীর গল্প একটু শুনতে, ওনার জীবনের পাতা একটু নেড়েচেড়ে দেখতে? খুব সংক্ষেপে বলছি। বকুল দেবী জন্মেছিলেন বাংলাদেশের ফরিদপুরে। বিয়ে করেন বাংলাদেশেরই দিনাজপুরের এসসি চ্যাটার্জিকে। পেশায় তিনি ইঞ্জিনিয়ার। 1979 সালে বকুল দেবী মাধ্যমিক পাশ করেন এবং তার কিছুদিন পরে মিস্টার চ্যাটার্জি মারা যান। কিন্তু মারা যাওয়ার আগে মিস্টার চ্যাটার্জি বকুল দেবীকে বলেন যে তিনি যেন পড়াশোনাটা কোনোদিনও না ছাড়েন। এই 24 বছরের সংসারের সমস্ত ঝড়ঝাপটা সহ্য করে গেছেন বকুল দেবী। এটাকেই বলে কথা রাখা, এটাকেই কি বলে ভালোবাসা? এই 24 বছরে বকুল দেবীর কানে যন্ত্র উঠে গেছে, তার বড় ছেলে মারা গেছে, কিন্তু তার পড়াশোনাটা এক মুহূর্তের জন্য থামেনি। আজকে আমরা সবাই খুব প্রাউড ফিল করি বকুল দেবীর জন্য, ইভেন শিবনাথ শাস্ত্রী কলেজের স্টুডেন্টসরা। এবং বকুল দেবীকে মনে করে আজকে শুরু করলাম প্রোগ্রাম আজকের নারী। নমস্কার। আমাদের আজকের বিষয় এমন একটা জিনিস যেটা আমাদের সকলের বাড়িতে কোথাও না কোথাও খুঁজে পাই। আমাদের দিদা ঠাকুমাদের নিপুণ হাতে কাজের পরিচয়। সেটা কখনো বা টেবিল কাভার, কখনো বা টেলিফোন কাভার হিসেবে আমরা পাই। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বিষয়ে কথা বলছি। আমি কথা বলছি কুরুশের কাজের বিষয়। আচ্ছা, আজকে সময়টা ভীষণ দ্রুতভাবে যাচ্ছে। ফাস্টফুডের চলটাও ভীষণ বেড়ে গেছে। যেই দিকেই তাকাই সেল সেল বাম্পার সেল বলে একটা বিশাল বড় হোর্ডিং, একটা কিনলে দুটো ফ্রি পান। এই সকলের মধ্যে কুরুশের কাজটা যেন কোথায় বেশ হারিয়ে গেছে। কুরুশের কাজের জন্য প্রয়োজন সময় এবং ধৈর্য, যেটা আমাদের মধ্যে আজকাল একদমই নেই। এটা কিন্তু মেশিনে হয় না, এটার জন্য প্রয়োজন একটা হাতের স্পর্শ, একটু সময় আর একটা শিল্পীর মন। আর ঠিক এরকমই একজন শিল্পী আজকে আমার সাথে এখানে আছে। তার নাম রিম্পা ঘোষ। রিম্পাদি, নমস্কার। আচ্ছা রিম্পাদি, আমরা কুরুশের কাজ বলতে আমি যেরকম বললাম, হয় টেবিল ম্যাট, নয় টিভি, টেলিফোন কাভার, তো সেখান থেকে আপনি হঠাৎ এই যে পোশাক আশাক এই কাজটাকে ব্যবহার করছে, এই আইডিয়াটা আপনার কোথা দিয়ে আসলো? মেনলি যেটা প্রথমেই বললে যে কুরুশের কাজ মানেই আমরা বুঝি যে টেবিল ক্লথ কিংবা টেলিফোনের ঢাকা, কিংবা ধরো পুজোতে যেরকম মা ঠাকুমারা করে জেনারেলি থালা ফল চাপা দেবার জন্যে একটা থালপোষ টাইপের জিনিস। তো এই ডিজাইনগুলো এত সুন্দর, এত ভালো, তো এত সুন্দর হাতের কাজটাকে আমার এটাই আমাকে ভীষণ ইন্টারেস্ট করলো যে এইটা দিয়ে কেন একটা জামা বা একটা ওয়েস্টার্ন আউটফিটস হতে পারে না। আচ্ছা, তো কিন্তু কুরুশের কাজটা তো মনে হয় জালি জালি একটা ব্যাপার আছে, তো তার জন্য কি ভিতরে আমাদের কোনো ইনার্স পড়তে লাগে কি? না, সব সময় লাগে না, কিছু ক্ষেত্রে লাগে। যেরকম ধরো আমার এই যে পোশাকটা রয়েছে, এটা যেরকম ভীষণ ক্লোজলি নিটেড, এটাতে কোনো ধরনের ইনার্স লাগেই না। আবার ধরো এই যে শার্টটা রয়েছে, এটা ভীষণ জালি বোনা, এটাতে তোমাকে একটা ইনার্স পরতেই হবে। আচ্ছা আচ্ছা, এই ধরনের জামা কাপড় কি কোনো সিজনে খালি শীতকালেই পরবো এরকম একটা এটা ব্যাপার আছে? একেবারেই শীতকালের জন্য নয়, আচ্ছা। এটা মেইনলি ফর দ্য সামার্স। দেখে তো মনে হয় না, শীতকালের একটুই জন্য। না, এটা একদম 100% কটন থ্রেড দিয়ে বানানো, আচ্ছা। কোনো রকম বুলেন কিচ্ছু নেই, অ্যান্ড ভীষণ হালকা। এটা সব সময়ের জন্য পরার জন্য। আর মেইনলি এটা পরতে ধরুন একটু ইভিনিং ওয়্যার, কোনো পার্টিতে যাচ্ছেন, একটু এক্সক্লুসিভ জায়গাতে গেলে এই জিনিসটা ভীষণ ভালো। আচ্ছা, এই ধরনের কাজের বৈশিষ্ট্যটা কি? কাজের বৈশিষ্ট্য হলো মেনলি এর ডিজাইন। আচ্ছা, ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন। তুমি নানান ধরনের, একটা কুরুশের কাঠি দিয়ে আর একটা তোমার সুতো দিয়ে তুমি নানান রকম তোমার ইচ্ছে মতো করে তুমি সুন্দর সুন্দর ডিজাইন তুমি আনতে পারো এটাতে, যেটা তুমি ধরো একটা ফেব্রিকে তুমি কোনোদিনই আনতে পারবে না। একটা ফেব্রিকে কি হয়, তোমার একটা ধরো মিলের কাপড়, সেটা একটা মিল থেকে এলো, তুমি সেটাকে কেটে কুটে একরকম একটা জামা বানালে, কিন্তু এটা টোটালি একটা তোমার হাতের কাজ, এটাতে কোনো কাটিং এসব কিছু আসছেই না, শুধু একটা কাটা,
সেটাকে দিয়ে তুমি মানে নানান আস্তে ধরনের আস্তে design আনা। বুনে বুনে করছো। আর এগুলো যে আমি যে দেখছি এগুলো মোটামুটি মানে খালি আপনি বলেন যে ওয়েস্টার্ন মানে জিন্স সাথে পরা যায়, কিন্তু অনেকে কি ইন্ডিয়ান ভাবে পরতে হ্যাঁ পারে এগুলো? নিশ্চয়ই পারে, তার জন্য আমি ব্লাউজ বানাচ্ছি, নানান রকমের ব্লাউজ, স্লিভলেস, শর্ট স্লিভ, চিক নেক, একটু উঁচু গলা, এগুলো ধরো তুমি যে কোনো শাড়ির সঙ্গে মানে পরতে খালি পারবে। ওয়েস্টার্ন আউটফিটে সীমাবদ্ধ নেই, না আমরা যেরকম এটা ভাবে না, ইচ্ছা সেটাকে নিশ্চয়ই পরতে নয়, পারি। এটা তুমি এমনি মানে শাড়ির সঙ্গেও তুমি পরতে পারো। আচ্ছা, আর আজকাল যেটা বললাম যেটা মাঝে একটু আউট অফ ফ্যাশন হয়ে গেছিল, সেটাকে আবার ফিরিয়ে আনার জন্য আপনি কি ওটাকে মানে কিরকম রেসপন্সটা আসছে বাজারে? আপনার কি সোজা মনে হচ্ছে মানে কি করছেন যেটার জন্য আপনার এটা বেশি ভালো করে সেল হচ্ছে? দেখো এটা নিশ্চয়ই এটা ঠিক মানে এটা তো এমন একটা জিনিস নয় যে যেটা তুমি বাজারে সব সময় পেয়ে যাবে, একটা দোকানে গিয়ে পাওয়া তুমি যায় একটা না, জামা হাতে, পেয়ে যাবে, হ্যাঁ। কিন্তু একটা কুরুশ তো তুমি কোনোদিনই পাবে না হট করে বাজারে গিয়ে। কিন্তু এই জিনিসটা এই জন্যই এটা স্পেশালিটি, যে এটা দেখো দেখো যারা একটু, সব মেয়েরাই চাই একটু অন্য ধরনের সাজতে, সাজতে, হ্যাঁ। যাতে আরো পাঁচজনের থেকে আলাদা, তাকে একটু different আলাদা লাগে, দেখতে লাগে, তারাই নিশ্চয়ই আমার কাছে আসবে, কারণ এটা সে বাজারে হট করে পাবে না জিনিসটা, এটা একেবারে। আর যখনই এটা কোথাও পড়ে যাবে মানে নিশ্চয়ই আর পাঁচজন তাকে জিজ্ঞেসই করবে যে এই জিনিসটা কোথা তুমি দিয়ে কোথা থেকে নিয়েছো? কিনেছো। তো সেই বেসিকেই আমার এটা মানে করা। ব্যাপারটা ভীষণ এক্সক্লুসিভ। হ্যাঁ একেবারে। আর আপনি যেগুলো বানাচ্ছেন মোটামুটি এগুলো রেঞ্জ কিরকম? আমার এগুলো রেঞ্জ মোটামুটি 350 থেকে শুরু 800 অবধি। মানে কেনার মধ্যে। হ্যাঁ এই কুরুশের কাজটা কি মানে ভারতবর্ষের নিজস্ব না বাইরে কোথাও দিয়ে আনা হয়েছে এটাকে? ইজিপ্টে এরকমই ধরো এই কুরুশের হুক দিয়ে, সুতো দিয়ে তারা নানান রকমের ছোট ছোট টুকরো টুকরো কাপড় বানাতো ডিজাইন করে করে, এবার সেগুলোকেই জুড়ে জুড়ে তারা গায়ের চাদর বা নানান রকম ইউজে এরা এইভাবে ইজিপ্টের লোকেরা ইউজ করতো। এবার সেই ইজিপ্ট সেটা থেকে আস্তে এটা আস্তে- ইউরোপিয়ান কান্ট্রিজে এসে গেছে। ইউরোপে যেগুলো এই কুরুশের চল ভীষণ, ওখানে ভীষণ সবাই ভীষণ ফ্যাশনেবল এই কুরুশে ধরো নানান রকম গার্মেন্টস, টপস, বাচ্চাদের জামা, স্কার্ফ, নানান রকম জিনিস সেটা আস্তে আস্তে আমাদের এখানে এসেছে। এখানে মেনলি ধরো আমাদের ঠাকুমারা, দিদিমারা মেনলি করতোই, মানে আমরা তো বাড়িতে দেখতেই পাই ছোটবেলা থেকে কোথাও আমরা না কোথাও। এটাই দেখে এসেছি। দিদি আপনার নাম? আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 26414392, আর আমার মোবাইল নাম্বার হলো 9830334611। আপনাদের বাড়িতে কি কুরুশের কাঁটাটা হারিয়ে গেছে? একটু খুঁজে দেখুন না, জাস্ট একটু সময়ই দরকার। আপনাদের চিঠি পাচ্ছি, ভীষণ ভালো লাগছে পড়ে। আপনার যদি আরও প্রশ্ন থাকে, আরও নতুন রকমের ডিজাইন ব্যাপারে আপনারা জানতে চান, লিখে পাঠান, আমরা তো আছি। আজকে আমি এসে পড়েছি শিরা মার্কেটে, শিরা মার্কেটের হানিস কালেকশনে, আর আমি কথা বলছি টিনি ভাইয়ের সঙ্গে। কিন্তু আমি কথাটা বলছি কি নিয়ে? কুরুশের কাজ নিয়ে। আমরা তো দেখতে পেলাম যে আমাদের ডিজাইনার কুরুশের ভীষণ সুন্দর সুন্দর ব্লাউজ দেখিয়েছেন, কিন্তু ব্লাউজ ছাড়াও কিন্তু অনেক আরও জিনিস পাওয়া যায়, সেই ব্যাপারে আমরা আজকে ওনার সাথে কথা বলবো। টিনিদা, এই যে কুরুশের কথা আমি বলছি, কুরুশে কি খালি ব্লাউজই হয়? না, ক্রুশে আপনি ড্রেস পান, খুব ভালো ভালো ইভিনিং গাউনস পান, আপনি ভেরি বিউটিফুল স্কার্টস আপনি দেখতে পাচ্ছেন, তখন কত সুন্দর কাজ করা আছে আপনার ক্রুশের ভেতরে। এটা পুরো লং স্কার্ট আছে, ইউ ক্যান ওয়্যার আ স্মল ক্রুশের টপের সাথে স্লিভলেস কিংবা উইথ স্লিভস, খুব ভালো লাগে। এতে বিভিন্ন কালার আছে, ডিফারেন্ট কালার্সে আছে। তারপরে আপনার লং ড্রেসে আপনি দেখুন কত বিউটিফুল কাজ করা আছে। হ্যাঁ, ক্রুশের ভেতরে বিডসের কাজ করা আছে। ইভেন ইউ ক্যান সি হেয়ার অলসো, দিস ইজ অলসো ভেরি স্মার্ট ড্রেস, দিস ইজ লাইট ব্লু কালার, আর বিডের কাজ করা আছে। অ্যান্ড উই হ্যাভ ইন ডিফারেন্ট কালার্স, ডিফারেন্ট ভ্যারাইটিস। আমরা কি দেখতে পাচ্ছি যে ব্লাউজ ছাড়াও ড্রেস, ইভিনিং গাউনস, স্কার্ট সবই হয়, আর তার মধ্যে একটু ভেরিয়েশন আনার জন্য একটু সিকোয়েন্স, একটু পার্লস যেগুলো দেওয়া আছে, তা আরও সুন্দর দেখানো যায়। আর উনি যেটা দেখালেন এই স্কার্টটা সত্যি ভীষণ ভালো, এটা একটা ককটেল পার্টির জন্য কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। দামগুলো জেনে নিন। আচ্ছা, এই স্কার্টগুলোর দামটা কিরকম? এটা ডিপেন্ড করে কতটা কাজ আছে। আচ্ছা, লাইক উই স্টার্ট ফ্রম 350 অনওয়ার্ডস। লাইক যেরকম এই স্কার্টটা আপনার 650 আছে, ইটস আচ্ছা, ওয়ার্থ 650, বিউটিফুল কাজ করা আছে। এর থেকে লাইট কাজ হলে, কম কাজ হলে 350 আছে, 475 আছে, ডিফারেন্ট টাইপের, ডিপেন্ডস কতটা কাজ কাজ। করা আছে। আর ড্রেসগুলো? ড্রেসগুলো আপনার 1200 থেকে আমরা স্টার্ট করছি। যেরকম এটা ড্রেস আছে, আপনি দেখছেন কাফি কাজ করা আছে, এটা আপনার 1200 টাকার ভিতরে আছে। এরপরে হালকা কাজ আর একটু কম দাম। 800, 9, ডিপেন্ডস অন দ্য ওয়ার্ক, বিকজ এটা সব হ্যান্ড ওভেন জিনিসগুলো আছে। তো এটা আমাদের এখানে হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি থেকেই আসে। তো এটা আপনি দেখবেন যতটা কাজ হবে, যতটা সিকোয়েন্স দেওয়া হবে, তত দামটা বেশি। ততটা দাম বাড়বে। দামগুলো জেনে নিলেন তো? স্কার্টগুলো হচ্ছে 350 টাকা থেকে 650 টাকার মধ্যে, আর ড্রেসগুলো মোটামুটি হচ্ছে 1200 টাকার মধ্যে।
আর উনি যেরকম বলেন বিভিন্ন কালার্স, বিভিন্ন প্যাটার্নস, আপনার যেটাই চাই সেটা আপনি এসে পিক আপ করে নেবেন। আমি দেবযানী, প্রতিদিনের মতো আপনাদের সামনে আবার হাজির হয়েছি আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করার জন্য, তবে শরীর সংক্রান্ত সমস্যা নিয়ে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব এটা কিন্তু খুব কমন, কিন্তু আমরা প্রচণ্ড নেগলেক্ট করি। মানে রাত্রে হলো, সকালে সেরে গেল, তখন কিন্তু আমরা আর ডাক্তারের কাছেও যাই না, ওষুধও খাই না, কিছুই করি না। সেই জন্য আগে বলিনি কী ব্যাপারে আলোচনা করব। আমরা আজকে আলোচনা করতে চলেছি কানের ব্যথা নিয়ে, এবং এই ব্যাপারে আলোচনা করার জন্য আমাদের কাছে এসছেন ডক্টর কৌশিক দাস, ENT সার্জন। নমস্কার ডক্টর দাস। নমস্কার। ডক্টর দাস, আজকে আপনার সঙ্গে কানে ব্যথা সম্পর্কিত কিছু আলোচনা আমরা করতে চাই। হঠাৎ যদি আমাদের কানে ব্যথা করে, হয় না, হঠাৎ হঠাৎ ব্যথা করে উঠছে, সেক্ষেত্রে মানে আমরা কি করব? দেখুন, কানে ব্যথা যদি হঠাৎ হয়, এবং আমি তো সবসময় বলবো যে সম্ভব হলে ডাক্তারের কাছে চলে যাওয়া উচিত। কিন্তু ধরুন মাঝরাতে হলো, ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না বা হাতের কাছে কোনো ডাক্তার নেই, তাহলে কয়েকটা ব্যাপার করা যেতে পারে। যেমন একটু কানে গরম সেঁক দেওয়া যেতে পারে। কোনো ব্যথার ওষুধ থাকলে, ব্যথার ওষুধ অবশ্য ডাক্তারকে না জিজ্ঞেস করে সবসময় খাওয়া উচিত না, কিন্তু তীব্র ব্যথা হচ্ছে তখন ব্যথার ওষুধ অ্যান্টাসিডের সঙ্গে খাওয়া যেতে পারে, এবং নাকের ড্রপ ইউজ করা যেতে পারে। এখন বিভিন্ন কারণে কানে ব্যথা হয়, কি কারণে কানে ব্যথা হচ্ছে সেটা ডাক্তারই কিন্তু নির্দিষ্ট করতে পারেন। আপনি যে ওষুধগুলো বললেন সেটা কি বাচ্চাদের ক্ষেত্রেও প্রযোজ্য? মানে বাচ্চাদের যদি কানে ব্যথা হয় সেক্ষেত্রে আমরা কি করব? বাচ্চাদের ক্ষেত্রেও আমরা নাকের ড্রপ দিতে পারি? নাকের ড্রপ দেওয়া, কানে কিন্তু কোনো ড্রপ নয়, আমি নাকের ড্রপ দিতে বলছি। কারণ বাচ্চাদের ক্ষেত্রে খুব কমনলি কানে মধ্যকর্ণের ইনফেকশনে কানে ব্যথা হতে পারে। সেক্ষেত্রে নাকে ড্রপ দিলে ব্যথাটা একটু কমতে পারে, এবং ব্যথার ওষুধ ইউজ করা যেতে পারে, এবং শুকনো গরম সেঁক, যদি বহিঃকর্ণের ইনফেকশনে কানে ব্যথা হয় শুকনো গরম সেঁক দেওয়া যেতে পারে। আচ্ছা, এই ব্যথাটা কেন হয়? মানে কানের, দেখুন, কানের তিনটে অংশ আছে, বহিঃকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ, যাকে ডাক্তারি পরিভাষায় আমরা বলি এক্সটার্নাল, মিডল অ্যান্ড ইন্টারনাল ইয়ার। প্রধানত বহিঃকর্ণ এবং মধ্যকর্ণের বিভিন্ন কারণে কানে ব্যথা হয়। খুব সামান্য কারণেই কানে ব্যথা হতে পারে, যেমন ধরুন কারো কানে খোল জমেছে, যাকে আমরা ওয়্যাক্স বলি বহিঃকর্ণে, তো সেই ওয়্যাক্স অনেক দিন ধরে থাকলে কানে ব্যথা হতে পারে, তাতে ইনফেকশন হলে কানে ব্যথা হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ক্রনিক ইনফেকশনেও কানে ব্যথা হতে পারে। এছাড়া কান ছাড়াও শরীরের অন্যান্য অংশ, যেমন ধরুন গলা, দাঁত, ঘাড়, এসব অংশের অসুখে কানে ব্যথা হতে পারে, যেটাকে আমরা বলি রেফার্ডোটালজিয়া। আচ্ছা ডক্টর দাস, আর একটা জিনিস, এই যে কানে ব্যথা যেটা হয়, এটা জ্বর হলেই হবে কি সর্দি কাশি হলে, মানে এগুলোর সঙ্গে কানে ব্যথা রিলেটেড কিনা সেটা যদি একটু দর্শকদের বলেন। হ্যাঁ, এটা তো অনেকটাই সম্পর্ক আছে। যেমন ধরুন গলা ব্যথা, জ্বর, সর্দি কাশি, এগুলোর থেকে একটু আগে যে আমি বললাম অ্যাকিউট ওটাইটিস মিডিয়া, মধ্যকর্ণের ইনফেকশন, এটা এই গলা ব্যথা, জ্বর, সর্দি কাশি থেকে হতে পারে। আবার এই কানের ইনফেকশন হলে, অর্থাৎ ওটাইটিস মিডিয়া হলে, তার থেকেও কিন্তু জ্বর হতে পারে। সুতরাং একটা নির্দিষ্ট সম্পর্ক তো আছেই। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি আগেই বললাম যে আমরা কানে ব্যথা হলে খুব একটা ডাক্তারের কাছে যাই না, সেরে গেল, ভুলে গেলাম, কিন্তু এটা কতটা মারাত্মক হতে পারে সেটা দর্শকদের জানার খুব প্রয়োজন। এটা আপনি তো খুব ভালো প্রশ্ন করেছেন। একটু আগেই আমি বললাম যে বিভিন্ন কারণে কানে ব্যথা হতে পারে। এখন বহিঃকর্ণের একটু ইনফেকশন, তার থেকে কানে ব্যথা হলো, সেটা হয়তো অনেক সময় নিজে নিজেই সেরে যায়, সেটার থেকে খুব ক্ষতিকারক কিছু নাও হতে পারে। কিন্তু এই মধ্যকর্ণের ইনফেকশন, অ্যাকিউট ইনফেকশন যেটা, সেটা যদি আপনার ঠিকমতো চিকিৎসা না করা হয়, কোনো কোনো ক্ষেত্রে তার থেকে কিন্তু সুদূর প্রসারী ক্ষতিকারক কিছু এফেক্ট আমরা দেখতে পাই। যেমন ধরুন কানের পর্দা ফুটো করে যদি সেই ইনফেকশন, অর্থাৎ কানের পুঁজ টুজ বেরিয়ে আসে, তাহলে আপনার কানের পর্দায় দীর্ঘস্থায়ী পার্মানেন্ট একটা ছিদ্র হয়ে যেতে পারে, যেটা আমরা বলি CSOM, মানে অ্যাকিউট ইনফেকশন থেকে ক্রনিক ইনফেকশন হয়ে যেতে পারে, এবং সেটা বধিরতারও কারণ হতে পারে। সুতরাং কানে ব্যথা কেন হচ্ছে এটা তো আমরা নিজেরা সবসময় বুঝতে পারি না ডাক্তারের কাছে না গেলে। আমার সাজেশন যে কোনো ক্ষেত্রেই কানে ব্যথাকে নেগলেক্ট করা উচিত না, এবং ডাক্তারের কাছে গিয়ে কি কারণে কানে ব্যথা হচ্ছে সেটা জেনে নিয়ে তার সঠিক চিকিৎসা করা উচিত। আর একটা খুব কমন জিনিস ঘটে থাকে বাচ্চাদের ক্ষেত্রে, যারা মানে সুইমিং করে, অনেক সময় কানে জল ঢুকে যায় বাচ্চাদের, কানে ব্যথা কি সেখান থেকেও হতে পারে? হ্যাঁ, কানে জল ঢুকে কানের দেওয়ালে যদি ইনফেকশন হয়, তার থেকে তো ব্যথা হতেই পারে। তবে বাচ্চাদের প্রসঙ্গে আরেকটা জিনিসও বলে রাখা জরুরি, সেটা আমরা দেখি মাঝে মাঝে কোনো কোনো বাচ্চা তার অনেক দিন ধরে বলছে কানে একটু একটু ব্যথা করছে, খুব তীব্র ব্যথা নয়। মা বাবা দেখছেন যে বাচ্চার কানে শোনা একটু কমে যাচ্ছে, স্কুলে কমপ্লেন আসছে যে বাচ্চা ঠিক মতো অ্যাটেন্টিভ নয়,
সেক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট কন্ডিশন আমরা ওভারলুক করি, মধ্যকর্ণের মাঝখানে জল জমে, ফ্লুইড জমে একটু ব্যথা হতে পারে এবং কানে শোনাও কমে আসতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় মা বাবাদের খেয়াল রাখা উচিত যে বাচ্চা যদি বলে মাঝে মাঝে আমরা কানে ব্যথা করছে এবং মনে হয় ওর কানে শোনা একটু কমে আসছে, তাহলে ডাক্তার দেখিয়ে এই জিনিসটি হয়েছে কিনা সেটা দেখে নিতে হবে। কারণ বহুদিন ধরে কানের মধ্যে জল জমে থাকলে তার থেকে কিন্তু আপনার ভবিষ্যতে কানে শোনা কমে যেতে পারে এবং বধিরতার কারণ সেটা হতে পারে। এছাড়া কয়েকটা জিনিস আমার মনে হয় বাবা মাদের খেয়াল রাখা উচিত, যেমন সাঁতার, যেখানে আপনি সাঁতারের কথা বললেন, সাঁতার যেখানে বাচ্চারা কাটছে সেখানে সেই জায়গাটা মানে অর্থাৎ সেখানে ওয়াটার ট্রিটমেন্ট যেন ঠিকমতো করা হয়, সেখানে যেন জলটা ইনফেক্টেড না থাকে। সর্দি কাশি হলে সেটাকে সবসময় নেগলেক্ট করা উচিত না, অর্থাৎ গলার সর্দি কাশি, সেটা থেকে যেন কানে ইনফেকশন না চলে যায়, সেটা সেই জন্য আগে চিকিৎসা করে কমিয়ে রাখা উচিত। এবং কতগুলো সাধারণ নিয়ম মেনে চলা উচিত, যেমন কাঠি দিয়ে কান খোঁচানো উচিত নয়, নিজেই নিজের কান পরিষ্কার করার চেষ্টা করা উচিত নয়, এমন কোনো জায়গায় গিয়ে কান পরিষ্কার করানো উচিত নয় যেখান থেকে কানে ইনফেকশন হতে পারে। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে যে কানের যে কোনো সমস্যায় যদি মনে হয় সেটা দীর্ঘস্থায়ী বা সেটা খুব অ্যাকিউট, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আর দর্শককে যদি কিছু আপনার বলার থাকে কানের ব্যথা সম্বন্ধে, যদি কোনো পরামর্শ থাকে, সেটা যদি আরেকবার বলেন। হ্যাঁ, আমি আমাদের আলোচনাতে বলেছি আর কি, দর্শকদের আবার বলছি যে কানে যদি হঠাৎ ব্যথা হয়, আপনার হোক, আপনার বাচ্চাদের হোক, যারই হোক, সেটাকে নেগলেক্ট করবেন না। আপনার কানের সামান্য ব্যথা যেন ভবিষ্যতে আপনার বধিরতার কারণ না হয়। নমস্কার। শুনলেন তো ডক্টর দাস কি বললেন? মানবেন তো? আমার মনে হয় মানা উচিত। কানের ব্যথাটা একেবারেই নেগলেক্ট করবেন না, শুধু আপনার নয়, আপনার সন্তানেরও। কানে ব্যথা হলে ডাক্তারের কাছে যান এবং ডক্টর দাস যা যা বললেন সেটা বাড়িতে মানার চেষ্টা করুন। আর এর পরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে লিখে জানান, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমাধান করে দেওয়া। চলুন এবার একটু নিজেদের ফিট রাখার চেষ্টা করি। আপনারা কি জিমে যান? জিমে যদি যান খুবই ভালো, আর না গেলে বাড়িতেও কিভাবে নিজেদের ফিট রাখা যায় সেটা একটু দেখে নিই। তুমি যে আমার চিরদিনের সেই নারী। এই যে মেশিনটি দেখছেন, এটার নাম হচ্ছে মোটরাইজড স্টেপার। এই মেশিনটির বিশেষত্ব হলো যে এটার রেজিস্ট্যান্স আমরা বাড়াতে পারি এবং কমাতে পারি। বাড়ালে পরে কি হয় যে রেজিস্ট্যান্সটা বেশি আসে, তখন পাটা নামাতে তখন একটু বেশি বেগ দিতে হয়, জোর দিতে হয়, মাসেলগুলোর অ্যাকশন একটু বেশি জোরালো হয়। এবং সেটা প্রথমে অ্যাডভাইজেবল নয়, প্রথমে একদম লোয়েস্ট গ্রেড থেকে আরম্ভ করি, যেখানে রেজিস্ট্যান্স প্রায় নীল, মানে নেই, সেই রকম অবস্থায় একটুখানি আপনারা সরগর হয়ে গেলে তারপরে রেজিস্ট্যান্সটা আস্তে আস্তে বাড়ানো যায়। এবং সেই রেজিস্ট্যান্স বাড়ালে কি হয় যে ওই আবারও বলছি যে আমাদের মেয়েদের যে একটা বিশেষ হরমোন আছে, ইস্ট্রোজেন হরমোন, যেটা নাকি আমাদের পুরুষদের থেকে আলাদা করে দেয় মেইনলি, এবং সেই হরমোনের অ্যাকশন অনুযায়ী বেশিরভাগই মেয়েদের ক্ষেত্রে দেখা যায় একটু বয়স হয়ে গেলেই কোমর ডাউনওয়ার্ডস মেদ জমতে শুরু করে। এবং সেই মেদ যাতে না জমে তার জন্য বিভিন্ন রূপে আমরা বিভিন্ন রকমের মেশিনের দ্বারা এক্সারসাইজ করতে বলি। এবং যার মেন টোটাল অ্যাকশন দেখতে গেলে ওই একটাই, যে কোমর থেকে পা পর্যন্ত যেখানে মেদ জমে সেইগুলো মেদ ঝরাতে সাহায্য করে এবং সুঠাম পা তৈরি করে, কোমর সরু করে দেয় এবং গ্লুটিয়াল রিজনে পেছনের একটা খুব সুন্দর শেপ দেয়। এটা খুব টোনিংয়ে সাহায্য করে। এবং আবারও বলছি যে ওয়েস্টার্ন ড্রেস পরলে পরে এক্সারসাইজ করলে খুব সুন্দর লাগে। এইবারে আমরা বলি যে স্টেপারের বিকল্প কি, বাড়িতে যদি করতে চান তাহলে কিভাবে করবেন। প্রথমত বলি যে বিকল্প খুব যে কাছাকাছি যাবে তা নয়, কারণ ওই রেজিস্ট্যান্স ব্যাপারটা যেটা বললাম সেটাই প্রথমত পারবেন না। তবে আর একটা জিনিস, যাদের সিঁড়ি আছে বাড়িতে, দোতলা তিনতলায় থাকেন বা চারতলা পাঁচতলাতেও থাকেন, দিনের মধ্যে একবার কি দুবার লিফটে করে না উঠে সিঁড়ি দিয়ে হেঁটে উঠবার চেষ্টা করবেন। বিশেষ করে ওঠাটা
নামাটাও ভালো, কিন্তু ওঠাটা যদি দিনের মধ্যে একবারও করেন তাহলে কিন্তু নিজের অজান্তেই নিজেরই উপকার করছেন, এবং কোমর থেকে নিচে পোর্শন, শরীরের সেই পোর্শনটা খুব শেপে আসে। এবং এছাড়াও দাঁড়িয়ে থেকে, ঘরের মধ্যে দাঁড়িয়ে থেকে এইভাবে যেরকম দেখছেন এরকমভাবে যদি মুভমেন্ট করে সেটাও সাহায্য করে। আজকাল আমরা ভীষণভাবে সিনথেটিক প্রোডাক্টস ইউজ করি, কিন্তু একটা সময় ছিল যেটাকে বলা হয় প্রাচীনকাল। তখন সিনথেটিক প্রোডাক্টস বলে কিছু ছিলই না। মানুষে তখন বেশিরভাগ সময় ন্যাচারাল জিনিসপত্র ইউজ করতো। আর এমন একটা জিনিস যেটা ভীষণভাবে ব্যবহার হতো সেটা ছিল সুগন্ধি। সেটাকেই আজকে আমরা জানি অ্যারোমা থেরাপি হিসেবে। বেশ কিছুদিন ধরে অ্যারোমা থেরাপি বিউটির জগতে পা রেখেছে। কীভাবে বিভিন্ন ধরনের সুগন্ধি নিয়ে আমাদের মাইন্ড এবং বডি দুটোই রিল্যাক্স করা যায় সেই সম্বন্ধে আজকে আমাদের বলবেন একজন বিখ্যাত বিউটি থেরাপিস্ট মিতাদি। মিতাদি, নমস্কার। মিতাদি, অ্যারোমা থেরাপি জিনিসটা কি? অ্যারোমা থেরাপি হচ্ছে একটি সুগন্ধি চিকিৎসা। এটা বহুদিন আগে থেকে, তুমি যেটা বললে, বহুদিন আগে থেকে আমাদের দেশে চলে আসছে। এখন আমরা এই থেরাপিটাকে, এই পদ্ধতি, চিকিৎসা পদ্ধতিটাকে বিউটিতে নিয়ে এসেছি। বিভিন্ন এসেনশিয়াল অয়েলগুলোকে নিউট্রাল কিছু ক্রিমের সঙ্গে ব্লেন্ড করে আমরা বিউটি ট্রিটমেন্ট করছি। যেমন গোল্ড ফেশিয়াল যেটা করছি, গোল্ড 24 ক্যারেট গোল্ডের সাথে আমরা অ্যারোমার কিছু এসেনশিয়াল অয়েল মিক্স করে ফেশিয়াল করছি। এই যে আমরা অয়েলসগুলো ইউজ করি, যেটার মধ্যে একটা স্পেশাল অ্যারোমা বলতে একটা সুগন্ধি, তো ওটার ইউটিলিটিটা কি? অন্য কসমেটিক্সগুলো যেমন স্কিনের ওপরে কাজ করছে, কিন্তু এই অ্যারোমাটা শরীরের ভেতরেও কাজ করছে, মাইন্ডের কাজ করছে। যেমন রিল্যাক্স করছে, কিছু অ্যারোমা আছে যেটা মাইন্ডকে রিল্যাক্স করছে। কাজে এটা হচ্ছে কি, এটাতে আমরা অনেক বেশি এফেক্ট পাচ্ছি এই ফেশিয়াল করে, যেটা হচ্ছে শরীর এবং মনের স্ট্রেস। এখন বুঝতেই পারছো এখনকার সমাজে আমাদের ভীষণ কাজের চাপ, স্ট্রেস কমাতে এবং শরীরের ক্লান্তি দূর করতে আমরা ডিফারেন্ট টাইপের অ্যারোমা এসেনশিয়াল অয়েল পাচ্ছি, যেগুলো আমরা কাজে লাগাচ্ছি বিউটি থেরাপিতে বা ফেশিয়ালে কাজে লাগাচ্ছি। কাজে ভেতর থেকে গ্লোটা অনেক বেশি আসে। মানে খালি বাইরেটা পরিষ্কার করলে তো চলবে না, ভিতরটাকেও তো পরিষ্কার করতে হবে, মানে সেটারই একটা পদ্ধতি হচ্ছে এটা। আপনি এক্ষুনি বলেন গোল্ড ফেশিয়াল, মানে ওই জিনিসটা কি? গোল্ড ফেশিয়াল হচ্ছে এসেনশিয়াল অয়েলের সাথে 24 ক্যারেট গোল্ড মিক্স করে কিছু কসমেটিক্স আর এসেছে। ওই কসমেটিক্স দিয়ে আমরা টোটাল একটা ফেশিয়াল প্রসিডিউরটা করছি, তাতে অনেক বেশি গ্লো আসছে। একটু এই যে গোল্ড যে জিনিসটা ওটা ভিতর ঢুকে, আচ্ছা ওটা ঢুকে কি আমাদের বেশি একটা মানে গ্লো দিচ্ছে, অনেক বেশি গ্লো দিচ্ছে, স্কিনে অনেক বেশি গ্লো দিচ্ছে। এবং এতে অনেক কিছু, এই ফেশিয়াল আমি যখন ফেশিয়ালটা দেখাবো তখন দেখতে পারবে অনেক কিছু ফার্মিং জেল এবং অনেক কিছু ইউজ করছি, যাতে স্কিনটাকে অনেক দিন ধরে, স্কিনের ইউথটাকে ধরে রাখা যায়, রিঙ্কলসগুলো অনেক লেটে আসবে। আর এই যে অ্যারোমা থেরাপি যে এসেনশিয়াল অয়েল, যেগুলো কি আমরা বাড়িতে ইউজ করতে পারি নাকি স্ট্রিক্টলি একজন মানে থেরাপিস্টের কাছে? বাড়িতে ইউজ করতে পারো, কিন্তু হ্যাঁ তোমার যথেষ্ট জ্ঞান থাকতে হবে, নলেজ থাকতে হবে কোন এসেনশিয়াল অয়েলটা তুমি কি পারপাসে ইউজ করছো। যেমন ল্যাভেন্ডারটা ইউজ হচ্ছে রিল্যাক্স করার জন্য। স্যান্ডেলউড আছে, নিরোলি আছে, অনেকগুলো অয়েল, ডিফারেন্ট টাইপের অয়েল আছে, কিন্তু হ্যাঁ ডিফারেন্ট কাজ করে। সেটা তোমার যদি যথেষ্ট নলেজ থাকে অ্যারোমা থেরাপির ব্যাপারে বা ওই অয়েলগুলো সম্বন্ধে যথেষ্ট জানা থাকে, তাহলে তুমি বাড়িতে ইউজ করতে পারো। হ্যাঁ, কিন্তু কখনোই অ্যারোমা অয়েলগুলোকে তোমার যে কোনো নিউট্রাল ক্রিম অথবা অয়েলের সাথে মিক্স করে 4 to 5 ড্রপস মিক্স করে নিয়ে ইউজ করতে হবে। আচ্ছা, ওটা মানে ওই এসেনশিয়াল অয়েলগুলো ডিরেক্ট বডিতেই অ্যাপ্লিকেশন হচ্ছে, খালি কিছুটার সাথে মিশিয়ে? হ্যাঁ, মানে পুরো ওটাই না, মানে একটা কিছুটা মিশিয়ে। মিতাদি আজকে আমাদের দেখাবে গোল্ড ফেশিয়াল, 24 ক্যারেট বললেন তো দেখাই যাক না এই ফেশিয়ালটা পরে আমাদের মডেলের মুখটা কি সত্যি গোল্ডের মতো উজ্জ্বল হয়? মিতাদি, আমরা দেখবো। এইগুলো কি মানে শেখার জায়গা আছে? হ্যাঁ, এগুলো শেখানো হয়। আমরাও আমার ক্লিনিকে আমিও শিখিয়ে থাকি এবং বিভিন্ন জায়গাতে, দিল্লিতে করানো হয় ব্লসম কোচের কোর্স। হ্যাঁ, আজকাল তো ভীষণভাবে এটা চলছে। তো এমনি পার্লার, কলকাতার মতো অনেক পার্লারই তো এখন শুরু হয়েছে। হ্যাঁ, শুরু হয়েছে।
আর এমনি মোটামুটি রেসপন্স ভালোই আসছে। রেসপন্স খুব ভালো আসে। আর আমি যদি কোনো পার্টিকুলার কোনো ব্র্যান্ড ইউজ না করেও আমি যদি এই এসেনশিয়াল অয়েলগুলোকে নিজের মতো করে করতে চাই, এসেনশিয়াল অয়েলগুলোকে আমি অয়েল মানে নিউট্রাল অয়েল বা নিউট্রাল কোনো ক্রিমের সাথে ব্লেন্ড করে আমি ইউজ করতে পারি। সময় খুব কম, কাজে আমি খুব বেশি তো দেখাতে পারছেন, আমি জাস্ট বলে দিচ্ছি কয়েকটা স্টেজে, ডিফারেন্ট স্টেজে ফেশিয়ালটা হবে। ফার্স্টে আমি একটা গোল্ড জেল দিয়ে মুখটা ক্লিন করে নেব। গোল্ড জেল দিয়ে মুখটা ক্লিন করে নিলাম। এরপর একটা অ্যালকালাইন ফেস ওয়াশ আছে, ওই অ্যালকালাইন ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ক্লিন করে অ্যালকালাইন নেব। ফেস ওয়াশ বলতে কেন? কারণ ফেস ওয়াশটা এই জন্য ইউজ করা হচ্ছে, এটা ডিপ পোরস ক্লিনিং হচ্ছে এবং ডেড সেলগুলো রিমুভ হয়ে যাচ্ছে, স্কিনটা যথেষ্ট ড্রাই হয়ে যায়। আমরা এমনভাবে স্কিনটাকে ড্রাই করে নেব যাতে এরপর যে ক্রিমটা আমি ইউজ করব সেটা খুব ভালোভাবে স্কিনটা অ্যাবজর্ব করে নিতে পারে। আচ্ছা স্কিনটাকে সেভাবে রেডি করে নেব। আচ্ছা, অ্যালকালাইন দেবদাস তো আমরা সবাই দেখেছি, তাই না? আপনারা যদি খেয়াল করে থাকেন, ওখানে ঐশ্বরিয়া রায় কিন্তু অ্যারোমা থেরাপিরই ব্যবহারটা করেছে। ওই সিনটা মনে পড়ে যখন ও একটা এরকম শুয়ে আছে আর ওখানে একটা সুগন্ধি ধোঁয়া বেরোচ্ছে, মানে বোঝাই যাচ্ছে তার মানে। ফেস ওয়াশটা ইউজ করার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট গোল্ড ফেশিয়ালে একটা লিম্ফাটিক মাসাজ আমরা দিয়ে থাকি। সেটা এই লিম্ফাটিক মাসাজটা হচ্ছে আমাদের শরীরের লিম্ফ ড্রেনেজটাকে রিভাইভ করে, শরীরে যেসব হার্মফুল এজেন্ট আছে, টক্সিন, সল্ট, এগুলোকে বের করে দেয়, করে স্কিনটাকে আরও বেশি গ্লো করে দেয়। এটা নিশ্চয়ই মানে নর্মাল ফেশিয়াল ম্যাসাজ থেকে নর্মাল ফেশিয়াল ম্যাসাজের মতন একটা ডিফারেন্ট স্টেপে ম্যাসাজটা হয় এবং এটা খুব ভালোভাবে শিখে করা উচিত আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমি জাস্ট হার্টের দুপাশ থেকে স্টার্ট হয়। এটা কোনো কিছু নিয়ে করব না আমরা? না, এটা আমি একটা এসেনশিয়াল অয়েল দিয়ে করছি। আচ্ছা। এসেনশিয়াল অয়েলটা হাতের এইটা ফিঙ্গার টিপসে নিয়ে জাস্ট হার্টের পাশ থেকে স্টার্ট করে এই ম্যাসাজটা এইভাবে এসে হাত দিয়ে বেরিয়ে যায়। আচ্ছা, আর এই ম্যাসাজটার উপর ডিপেন্ড করে কিন্তু পুরো ফেশিয়ালের এফেক্টটা। এরপরেই শুরু হচ্ছে ম্যাসাজটা, মেইন ম্যাসাজ। হ্যাঁ মেইন ম্যাসাজটা। একটা ফার্মিং জেল আছে, ফার্মিং জেলটা দিয়ে আমরা ম্যাসাজটা করব। এই অ্যারোমা থেরাপি করার জন্য কোনো মানে একটা পার্টিকুলার এজ গ্রুপের পরে করব নাকি আমরা না, আমাদের না, সেরকম কিছু না যে গোল্ড ফেশিয়ালটা যে কোনো এজেই করা যায়, সেরকম কিছু না যে একটা এজ হয়ে গেলে বা রিঙ্কলস আসছে সেই সময় আপনি করুন বেশি এফেক্ট পাবেন, সেটা যে কোনো এজেই করা যায়। এটা অনেক বেশি গ্লো আসে এবং সবচেয়ে বেনিফিট এটা হচ্ছে কি আপনার এজিং প্রসেসটা অনেক লেট করবে। হ্যাঁ, যে একটা স্পেশাল ফার্মিং জেলটা যেটা আমি বলছি, ফার্মিং জেলটা দিয়ে একটা মাসাজ হবে। ফার্মিং জেল দিয়ে মাসাজ করার পরে একটা গোল্ড জেল আছে, এই গোল্ড জেলটা আমরা স্কিনে স্প্রেড করে দিই। এই গোল্ড জেলটা এবার আমি একটা ইনস্ট্রুমেন্ট, সুপারসোনিক ইনস্ট্রুমেন্ট আছে আমার কাছে, এটা হচ্ছে গ্যালভানিক ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি এটাকে পেনিট্রেট করছি। এটা দিয়ে কেন? এটা মানে কি, এটা না, কি করে? এটার কাজটা হচ্ছে ডিপ পেনিট্রেট করে, যেটা হাতে মাসাজে হয় না, এটা দিয়ে সেভাবে মাসাজটা হয় এবং পেনিট্রেট করে। এবার এই গোল্ড জেলটা পেনিট্রেট করাবার পরে একদম লাস্ট স্টেজে হচ্ছে বিউটি প্যাক অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, বিউটি প্যাক অ্যাপ্লাই করার পরে 15 মিনিটস আমি ছেড়ে দেবো। 15 মিনিট পরে প্যাকটা আমি তুলে নিলাম। প্যাকটা তুলে নেওয়ার পরে কোল্ড স্টিম দিয়ে দিলাম। এটা হচ্ছে ফুড কোল্ড স্টিমটা হচ্ছে আমার কিছু ইনস্ট্রুমেন্ট আছে, একদম মানে বরফ থেকে যে স্টিমটা বেরোচ্ছে। বরফ থেকে জানতাম গরম ধোঁয়াটা না, বেরোয়। বরফ থেকে যে ধোঁয়াটা বেরোবে, বরফ থেকে যে ঠান্ডাটা বেরোচ্ছে না, যে আপনি যখন ফ্রিজটা খুলবেন দেখবেন মাঝে মাঝে যে ঠান্ডা হাওয়াটা আসছে, সেরকমই এই কোল্ড স্টিম দেওয়া হয়। লাস্ট ফিনিশিং হচ্ছে একটা কোল্ড এফেক্ট আসছে। হ্যাঁ, এরপরে আরেকটা স্কিন অয়েল আছে, আরেকটা এসেনশিয়াল অয়েল আছে। ওই এসেনশিয়াল হচ্ছে ওটা ময়শ্চারাইজারের মতো লাস্টলি ওটা অ্যাপ্লাই করবো। ওই সবের পর ব্যাপারটা পুরো শেষ হচ্ছে। মানে কতক্ষণ লাগে এটা জিনিসটা করতে? মোটামুটি 1 ঘন্টা থেকে একটু বেশি সময় লাগে। আমরা মোটামুটি ক্লায়েন্টকে 1.5 বলে দিই ঘন্টায়। 1.5 ঘন্টা সময় নিয়ে আসবেন। আচ্ছা, বয়সটাকে ধরে রাখতে চান? এবার থেকে করুন গোল্ড ফেশিয়াল, মানে আরও প্রেসাইসলি বলতে গেলে অ্যারোমা থেরাপি। শুধুমাত্র ফেসটাই নয়, আপনার হার্ট, আপনার মাইন্ড, আপনার সোল, সব ব্যাপারগুলোকেই ভীষণভাবে রিল্যাক্সড করবে। এই ব্যাপারে যদি আপনি আরও জানতে চান, মিতাদি তো আছেই। মিতাদি, আপনি যদি আপনার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার অ্যাড্রেস আছে মিতাস বিউটি পার্লার, 146 শরৎ বোস রোড, ক্যালকাটা 29, ফোন 2464-3643। আমাদের কিন্তু লিখতে ভুলবেন না। আপনাদের চিঠিপত্র কিংবা ফোন কলস না পেলে না
কিরকম বেশি লাগে, মনে হয় আমাদের প্রোগ্রাম যেন কেউ দেখছেই না, অথচ আমরা ব্যাপারগুলো তো আপনাদের জন্যই করছি। আপনাদের যদি আরও কোনো হেল্প চাই নিশ্চয়ই জানাবেন কিন্তু। তুমি যে আমার চিরদিনের সেই নারী। অ্যারোমা থেরাপি নিয়ে আমাদের বিউটিশিয়ান যে এসেনশিয়াল অয়েলসগুলো কথা বলেছিল সেগুলো নিশ্চয়ই আপনাদের মাথায় আছে। বিশ্বাস করুন সেই তেলগুলো খোঁজার জন্যই কিন্তু মার্কেটে এসেছি, আর আমি প্রতিটা অয়েল পেয়ে গেছি। উনি কিন্তু স্যান্ডেলউডের কথা বলেছিলেন, এই রইল সে স্যান্ডেলউড অয়েল। এটার দাম একটু হাই, 350 টাকা। স্যান্ডেলউড ছাড়াও আরও অনেক হার্বসে তৈরি বিভিন্ন তেল আছে, এগুলো রেঞ্জ হচ্ছে 150 টাকা। অ্যারোমা থেরাপি কিন্তু শুধু এসেনশিয়াল অয়েলসের সীমাবদ্ধ নয়, অয়েলস ছাড়াও অনেক রকমের মাস্ক, ক্রিম, লোশনসও পাওয়া যায়। যেরকম হচ্ছে এই লোশনগুলো যেমন এইটা তৈরি হয়েছে পাপায়া মানে পেঁপে দিয়ে, তাছাড়া আরও অনেক জিনিস দিয়ে তৈরি হয়, এগুলোর দাম হচ্ছে গিয়ে 150 টাকা। এই যে ছোটো ছোটো ক্রিমগুলো আছে এগুলো হচ্ছে আমাদের নারিশমেন্ট ক্রিম, যেটা আমাদের ত্বকে পুষ্টি যোগায়, এগুলোর দাম হচ্ছে গিয়ে 95 টাকা। আর এই বড় জিনিসগুলো যেগুলো আমরা দেখছি এগুলো হচ্ছে মাস্ক। উনি বলেছিলেন না যে মাস্ক আমরা যদি লাগাই তাহলে আমাদের স্কিনটাকে মানে ত্বকটাকে স্যাক করা থেকে বাঁচায়, এগুলোর দাম হচ্ছে কি 250 টাকা। দেখিনি একবার 250 টাকাই তো না, সরি বলতে ভুলে গেছি, 450 টাকা, আমার দোষ ওটা। তো মোটামুটি আপনারা দেখে নিলেন রেঞ্জটা কীরকম। আশা করি আপনাদের অ্যারোমা থেরাপি নিয়ে যা প্রশ্ন ছিল সবগুলো উত্তর আপনারা পেয়ে গেছেন। তাছাড়াও যদি আরও কিছু প্রশ্ন থাকে আমাকে লিখুন, আমি তো আছি এখানে। এসে গেছি আপনাদের মধ্যে, আপনাদের রান্নাঘর নিয়ে। আমি মনামি, আর আমার সঙ্গে আজকে আছেন শ্রীমান অতীন্দ্র মুখার্জি। অতীন্দ্রদাকে কিন্তু আমি আগেই বলে দিয়েছি আজকে আমি কোনো নর্থ ইন্ডিয়ান ফুড খাবো। অতীন্দ্রদা কি খাওয়াচ্ছেন? খাওয়ার আজকে হবে না। কেন? এরকম মুখ গোমরা করে থাকলে আমি এবার এর থেকে বেশি আমি কিন্তু আমি খুব হাসছি আর ফ্রেশ মুডে আছি। শিওর। ঠিক আছে, তাহলে পালক পনির খাইয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটা প্রশ্ন আগে করি, সেটা হলো হোল ইন্ডিয়াতে তো এটা খুব পপুলার, এটাকে কেন স্পেশালি নর্থ ইন্ডিয়ান ফুড বলা হয়? নর্থ ইন্ডিয়ান বলা হয় কারণ এটা শুরু হয়েছিল নর্থ ইন্ডিয়া থেকে, পাঞ্জাব থেকে। আচ্ছা, পাঞ্জাবের থেকে শুরু হয়েছিল কারণ ওখানকার কোয়ালিটি অফ পনির খুব ভালো এবং পালকও ভালো। আচ্ছা তাহলে কি কি লাগছে আজকে আমাদের? পনির লাগছে, পনিরটাকে ফ্রেশ পনিরটাকে ডাইস করে কেটে নিতে হয়। তো সেটা অনিয়ন পেস্ট আছে, হলুদ আছে, ক্রিম আছে, সল্ট আছে, আর রেড চিলি পাউডার আছে, জিরে আছে। আমরা শুরু করি? 100 বার নিশ্চয়ই। এটা একটু জ্বালিয়ে দাও। দিয়ে দাও, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা সাদা তেল তো? সাদা তেল। পনিরটাকে ফ্রাই করতে হবে, তার জন্য প্রথমে একটু বেশি তেল লাগছে। তারপরে এমনটাকে স্ট্রেন করে বের করে দেবো। তেলটা যখনই দেবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা যেন ঠিক গরম হয়ে যায়, না হলেই এটার সাথে স্টিক করে যাবে, এতে কাঁচা তেলের গন্ধ হয়ে যাবে, পুরো খাবারটাই খারাপ হয়ে যাবে। আচ্ছা অতীন্দ্রদা, আপনি বললেন এটা একটা মানে স্বাস্থ্যকর খাবার, নিশ্চয়ই। কেন সেটা কি উপকারিতা আমরা পাই এর থেকে? এর থেকে উপকারিতা যেটা পাও আছে হচ্ছে পালক, যেটা ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুব ভালো, আর সাথে পনির, তাতে প্রচুর প্রোটিন আছে। তো দুটো একসঙ্গে মিক্স করে খাওয়ার জন্যে এটা তো স্বাস্থ্যকর ডেফিনেটলি। আর যেগুলো হার্মফুল অনেকগুলো স্পাইসেস যেগুলো খুব হজম করতে অসুবিধা হয়, সেগুলো কিন্তু এর মধ্যে নেই। তার জন্য এটা খুবই উপকার। এটা মনে হয় গরম হয়ে গেছে। আবার হ্যাঁ দেখো, মনে হচ্ছে হাতটা না লাগিয়ে। যখন ছাড়বে এগুলো একটু সাবধানে, নাহলে আবার তেলটা হাতে লাগবে। এটা এরকম ভাবে ফোটে? এটা ফোটে না, পানির মধ্যে প্রচুর জল ছিল। এই যে ফুটলো, এটা থেকেও কিন্তু কোয়ালিটি অফ পানির বোঝা যায়। পানির ঠিক আছে, কিন্তু এর মধ্যে স্ট্রেন করা ঠিক করে হয়নি, যার জন্য এটা এরকম হলো, নাহলে কিন্তু হয় না। সবকটাকে উল্টে কালারটা যেন ঠিক আসছে দেখে নিতে হবে, খুব বেশি ফ্রাই যেন না হয় সেটা দেখে নিতে হবে, তাহলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। কালারটা চেঞ্জ হয়ে আসছে না আস্তে আস্তে? হ্যাঁ, একটু একটু হয়েছে, জায়গায় জায়গায় হয়েছে, ব্রাউনিশ ব্যাপারটা আসছে। ঠিক আছে। পনিরের যে আর আইটেমস গুলো আছে সেগুলোকেও কি নর্থ ইন্ডিয়ান বলা হয়? না না না,
নট নেসেসারি। স্পেশালি এইটাকে পানির এখন এরকম একটা অবস্থায় এসে গেছে, আমরা চাইনিজেও আজকাল পানির সার্ভিস করা হচ্ছে, চিলি পানির, শেজওয়ান পানির, কিন্তু চাইনিজে শেজওয়ান পানির বা চিলি পানির বলে কিছু নেই, মানে অথেন্টিক চাইনিজ খাবারে, কিন্তু আমরা ইন্ডিয়ানাইজ করে নিয়েছি। হ্যাঁ, করে নিয়েছি। জাপানিজে আছে, জাপানিজে ওরা ঠিক পানির না, ওটাকে তোফু বলে। তোফু হচ্ছে বেসিক্যালি ওদের কটেজ চিজ, যেটা আমাদের এখানকার পানির। দেখেছো কালারগুলো চেঞ্জ হয়ে এসছে, রাইট? এবার আমাদের এটাকে স্ট্রেন করে তুলে ফেলতে হবে। আচ্ছা, আমাকে একটা বলে জল দাও, এই বোলটা একটু জল দাও। এটাতে দেবো? কতটা দাও, বাস, থ্যাংক ইউ। পানিটাকে একটু স্ট্রেন করে জল থেকে তুলে নিয়ে, এই তেল থেকে তুলে নিয়ে জলের মধ্যে দিয়ে দেবে। এমনি ঠান্ডা জল, ফ্রেশ ঠান্ডা জলে দিয়ে দেবে। এতে দুটো জিনিস হয়, একটা হয় এর মধ্যে যে এটা ফ্রাইড তো তেল থাকে প্রচুর, তেলটা তো স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো জিনিস না, তো তেলটা স্ট্রেন হয়ে যাচ্ছে। আর পানিটা ফ্রেশ পানির কাটলে যে সফটনেস থাকে সেটাও থাকছে, একদম থাকবে। রান্নার পরে খেলে নিশ্চয়ই বলবে যে হ্যাঁ আছে। এটা না করলে কিন্তু ওই পানির টাফ হয়ে যায়। এখন কিন্তু পানিরটা টাফ, এরপরে যখন আবার সেকেন্ড বার রান্না হবে এটা আরও টাফ হয়ে যাবে। তেলটাকে কিন্তু আমি এতটা ইউজ করব না, ঠিক আছে? নেক্সট ইজ অল্প করে এতে জিরে দিয়ে দিন, খুব অল্প, ঠিক আছে? খুবই অল্প তেলটা গরম করার জন্য জিরেটা কিন্তু তেল আছে আর কি, গায়ে লেগে হয়, ঠিক আছে? পালকটা নিলে এবার পালকটা এবার দেখবে যে কতজন লোক খাচ্ছে, কতটা তোমার খেতে হবে সেই উপরে দিতে হবে। সবটা যতটা লাগবে আর কি তোমাকে দিয়ে, এটাকে কিন্তু রেখে দিতে পারো। কি সেই মতনই দিতে হবে তো? কতটা পালক দিচ্ছি নিশ্চয়ই। এবার এটাকে তুমি যদি রেখে দিতে চাও, রেখে দিতে পারো ফ্রিজে, কোনো অসুবিধা হবে না, কারণ পেস্ট করার সময় যে ইয়েগুলো দেওয়া থাকে ওর জন্যে এটাতে কোনো প্রবলেম হয় না, ঠিক আছে? পালকটাকে দিলে দিয়ে একটু করে নেড়ে নেবে যাতে জিরেটার সাথে মিশে যায়। অল্প একটু সুগার দেবে, অল্প পরিমাণ মতো। সল্ট কিন্তু ওতে দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ, দেওয়া আছে, তার জন্য অল্প দিয়ে দিলে, রাইট? একটু দিয়ে দেবে যাতে একদম ব্লান্ট খেতে না লাগে। কম বেশি দেওয়া যায়, হ্যাঁ, যে যেরকম খাবে তার। রেড চিলি পাউডার। পালকের আর কি আইটেম হয়? পালকের অনেক আইটেম হয়। পালকের কিন্তু পালক খাড়া মশলা বলে একটা হয়, যেটা হচ্ছে এই যে পালক এরকম পেস্ট করে বানানো হয় না, ওতে গুলো গোটা পালকের পাতাই থাকে, সেটা মাটন দিয়ে হতে পারে, পালক গোস্ত হয়, পালক চিকেন হয়, পানির তো আছেই, অনেক কিছু। কোথায় বেশি হয়, কোথায় বেশি খাওয়া হয় ইন্ডিয়াতে? পালকের খাবারটা কিন্তু যেটা স্টার্ট হয়েছে সেটা নর্থ ইন্ডিয়া থেকে, যদিও আমাদের এখানে পালকটা পুরোটাই নর্থ। হ্যাঁ, যদিও আমাদের এখানে আছে। একটু লঙ্কা দিয়ে দেবে, এতে ফ্লেভারটাও আসে, একটু ঝালঝাল হয়, খুব বেশি দিলে না। আচ্ছা, এবার নর্থ ইন্ডিয়ান যেটা স্টাইল, ওখানকার সাথে কিন্তু এখানে রান্নার একটু তফাৎ হয়। তফাৎ হয় হচ্ছে নর্থ ইন্ডিয়া যেটা করে সেটা হচ্ছে এই রসুন আর আদা যেটা, সেটা পরে দেয়, ঠিক আছে? আমি সেটাই দেখাচ্ছি যে ওরা যেভাবে বানায়। অর্ধেকটা যখন হয়ে আসলো তখন অনিয়ন পেস্টটা দিয়ে দিলে। এটা একটু বেশি বোধহয় লাগবে, খুব বেশি লাগে না। আর এটা হচ্ছে রসুন। এটা ভেজে নিলে কি হয়, এর কালার বা ফ্লেভার সবগুলোই একটু চেঞ্জ হয়ে যায়, আর এটাতে একটা রিচ ফ্লেভার হয়। একটু ফ্লেভার কি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, ডেফিনেটলি হয়ে এসছে। এবার এখান থেকে তুলে পানিরগুলোকে দিয়ে দেবো।
এটা আমরা যে হয়ে গেছে সেটা বুঝবো কি করে, মানে পনিরটা দেওয়ার আগে? টাইমটা মিনিট 5 থেকে 7 মিনিট, 5-7 মিনিট মতন রাখতে হবে, তার মধ্যে ওইগুলো সব দিয়ে দিতে হবে। ঠিক আছে, দিয়ে মাছরাঙা রেস্টুরেন্টে আমরা নিশ্চয়ই এইসব আইটেমগুলো পাবো। নিশ্চয়ই পাবে, এবং এটা খুব পপুলার আইটেম, আচ্ছা অনেকেই পছন্দ করে। আচ্ছা, যেহেতু পনির সেরকমভাবে কুক করার কিছু নাই, কারণ এটা এমনিতেই খুব নরম, তার জন্য বেশিক্ষণ করতে হয় না। হয়ে গেল, এটা কিন্তু কমপ্লিট। এবার আমি সার্ভিং ডিশে সার্ভ করে দেবো। আমি পোর্শন বলে এটাতে দেখিয়ে দিচ্ছি, এরপরে গার্নিশটা একটু করতে হয়, সেটাও আমি দেখিয়ে দেবো কীভাবে গার্নিশ করে দেবে। গার্নিশিং এর জন্য কি কি এটা লাগছে? কিন্তু রাইস বা আমি দেখিয়ে দিচ্ছি, রাইস বা রুটি দুটোর সাথেই খাওয়া যায়। বেশি লোকে পছন্দ করে রুটির সাথে, রুটি নান বা যদি তান্দুর থাকলো বা বাড়িতে যদি হাতে করা রুটি হয় তার সাথেই সব থেকে ভালো হয়। ঠিক আছে, একটা ছোট্ট স্পুন নিলে, বাজারে ফ্রেশ ক্রিম পাওয়া যায়, ঠিক আছে, ক্রিমটা নিয়ে নিলে এটাতে একটা ক্রিমের সুন্দর ফ্লেভার আসে, স্বাদটাও বোধহয় বেটার হয়, প্লাস দেখতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, এটা আলাদা কন্ট্রাস্ট যখনই, হ্যাঁ, এই কন্ট্রাস্টটা মাথায় রাখতে হয়। দেখলেই খেতে ইচ্ছে করছে। টেস্ট করে টেস্ট করতে পারি তো? নিশ্চয়ই। ভীষণ ভালো হয়েছে অতীন্দ্রম দা। ভালো লেগেছে? পানির টেস্ট করুন। আপনি একটু টেস্ট করুন, আমরা তো রোজই টেস্ট করি। কেমন লাগছে? ঠিক আছে। পালক পনির করতে আমাদের লাগছে পনির টুকরো করে কাটা, পালং সেদ্ধ করে বাটা, সাদা জিরে, নুন, চিনি, হলুদ, পেঁয়াজ বাটা, রসুন কুচনো ও ক্রিম। প্রথমে পনিরগুলো ভেজে নিন, এরপরে ভাজা পনির টুকরোগুলো উষ্ণ গরম জলে ফেলে রাখুন, নরম থাকবে। কড়াইয়ে অল্প তেল গরম হলে তাতে সাদা জিরে ফোড়ন দিন। জিরে হালকা ভাজা হলে তাতে আগে সেদ্ধ করা পালংটা দিয়ে দিন। আরও খানিকক্ষণ ভাজার পর পনিরগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষুন। প্লেটে তুলে ওপরে ক্রিম ঢেলে গার্নিশ করুন এবং পরিবেশনের জন্য পালক পনির তৈরি। তাহলে দেখলেন আমরা খুব সহজে পালক পনির তৈরি করে ফেললাম। আপনারাও জেনে গেছেন পুরো রেসিপিটা, বাড়িতে তৈরি করে ফেলুন, আমাদের লিখে জানান তৈরি করে খেয়ে আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, আপনাদের কাছে যদি কোনো নতুন রেসিপি থাকে সেটাও আমাদের জানান, আমরা অবশ্যই রান্না করব। আজ তাহলে আসি, আবার দেখা।